Okay, running. দেখা যাচ্ছে board video. Okay, good. Thank you, everyone. Today we are going to start with the chapters that we left in the last class. So we will start with the month supply. So what is this month supply? So we will actually measure it. So the month supply, if we consider it, so previously we have seen in our previous class that there are mainly these are actually the market indicators. Okay. So এগুলো হচ্ছে আপনাদের মার্কেট ইন্ডিকেটরস ছিল। দিস মার্কেট ইন্ডিকেটরসের মধ্যে দেয়ার ইজ দিস ভ্যাকেন্সি, রেন্ট, কনস্ট্রাকশন অ্যান্ড অ্যাবজর্পশন। সো এই জিনিসগুলো ছিল আপনার ভ্যাকেন্সি ছিল, রেন্ট ছিল, কনস্ট্রাকশন অ্যান্ড অ্যাবজর্পশন। So can be used to help characterize and understand the current market and forecast how it may change relevant to real estate decisions. তাহলে এই জিনিসগুলো যে আপনার যে ভ্যাকেন্সি আছে, রেট আছে, কনস্ট্রাকশন আছে, অ্যাবজর্পশন আছে, এই জিনিসগুলো ক্যান বি চেঞ্জড, লাইক এই জিনিসগুলোর উপরে বেস করে ক্যান বি ইউজ টু হেল্প ক্যারেক্টারাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট মার্কেট and forecast how it may change relevant to real estate decisions. তো এই জিনিসগুলোর উপরে বেস করে আমাদের যে রিয়েল এস্টেট ডিসিশনসগুলো আছে we can actually change it. So let's see how. So এখানে the month supply measureটা যদি আমরা দেখি, so month supply measure actually relates to those factors. So first of all is the vacancy rate, so it's vacancy plus the construction, and then there is this net absorption divided by 12. So that's what is our month supply, right? Because the month supply comes from the like the vacancy plus construction, net absorption divided by 12. Usually month supply is less than typical construction project duration. So because month supply is less than typical construction projection duration, if it is less than, then it's a tight market. So if the month supply project typical project construction is less than that, so this is a tight market. So there might be some room for new development projects. So if it is the monthly supply is less than whatever, so it's a tight market. So if it's in a tight market যদি হয়ে থাকে তাহলে দেখা যায় আরও নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট ডেভেলপ করার আরও কিছু বেশ সুযোগ সুবিধা আছে। বিকজ আমরা দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে মার্কেটটা ইজ অলরেডি টাইট। সো এখানে অলরেডি মানুষজন এখানে দেখা যাচ্ছে এই করছে। সো এখানে দেখা যাচ্ছে আমাদের আরও রুম আছে নতুন নতুন প্রজেক্ট আনার জন্য। অথবা ইন দ্য আরেকটা সিনারিও হতে পারে যে মান্থ সাপ্লাই যদি টিপিক্যাল কনস্ট্রাকশন ডিউরেশনের চেয়ে বেশি হয় তাহলে মেবি সাম স্ল্যাক, বাট কনসিডার ন্যাচারাল ভ্যাকেন্সি রেট। সো ওখানে আপনার আবার স্ল্যাক থাকতে পারে যে তখন হচ্ছে যে এত রুম ওরকম অলরেডি আছে বাট মানুষ ওরকম কিনতেছে না, বিকজ ইটস নট আ টাইট মার্কেট। সো দের ইজ অলরেডি আ স্ল্যাক। সো অলরেডি অনেক ধরনের প্রপার্টিজ রয়ে গিয়েছে বাট মানুষজন অ্যাকচুয়ালি দে আর নট পারচেজিং ইট। সো সিন্স দে আর নট পারচেজিং ইট তাহলে আমরা ওখানে ধরে নিচ্ছি যে দেয়ার মেবি সাম স্ল্যাক। তো স্ল্যাক থাকলে আমরা কি করতে পারি? তো বাট কনসিডার ন্যাচারাল ভ্যাকেন্সি রেট। তো ওই সব ক্ষেত্রে আমাদের কিন্তু ন্যাচারাল ভ্যাকেন্সি রেটটা কনসিডার করা লাগবে, ঠিক আছে? তো এখানে দেখেন এক্সাম্পল অফ দ্য মার্কেট অ্যানালাইসিস। তো মার্কেট অ্যানালাইসিস এক্সাম্পলটা যদি আমরা কনসিডার করি, এক্সিবিট 6-1 অ্যানুয়াল কনস্ট্রাকশন অ্যাবজর্পশন অ্যান্ড ভ্যাকেন্সি ইন দ্য ইউএস অফিস মার্কেট। তাহলে এক্সিবিট 6-1 হলে অ্যানুয়াল কনস্ট্রাকশন অ্যাবজর্পশন অ্যান্ড ভ্যাকেন্সি ইন দ্য ইউএস অফিস মার্কেট, আর হিস্টোরিক্যাল ফিগার্স এত এত। সো হোয়াট টাইপ অফ ডিসিশনস উড সাচ অ্যানালাইসিস বি রিলেভেন্ট ফর্ম? তো দেখেন তো এই ধরনের অ্যানালাইসিসটা কী কারণে রিলেভেন্ট হবে? সো আমরা যদি এখানে দেখে থাকি টোটাল ইউএস অফিস সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, তো ইউএস অফিসের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হচ্ছে যে ভ্যারি করতেছে, যে কমতেছে বাড়তেছে। সো ইন সাচ কেস সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যদি ভ্যারি করে তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কী ধরনের ডিসিশনস উড সাচ অ্যানালাইসিস বি রিলেভেন্ট, কী ধরনের হবে? সো এটা এই আমরা চারটা দেখে কিছু বুঝতে পারি। তো ডিফাইনিং দ্য স্কোপ অফ দ্য মার্কেট অ্যানালাইসিস। তো মার্কেট অ্যানালাইসিসের যে কী ধরনের স্কোপ আছে দেখেন, অনেক ধরনের দেয়ার আর সার্টেন স্কোপস ফর দ্য মার্কেট অ্যানালাইসিস। এর মধ্যে ওয়ান অফ দ্যাম ইজ লাইক ডিফাইনিং দ্য স্কোপ অফ দ্য মার্কেট অ্যানালাইসিসের মধ্যে জিওগ্রাফিক, প্রপার্টি টাইপ, মার্কেট সেগমেন্টস। তো এখানে আমাদের যে জিওগ্রাফিক অ্যানালাইসিসটা আছে, কোন এলাকায় আমরা করতেছি, কোন ভিত্তিতে করতেছি, সেই জিনিসটা কিন্তু একটা ক্রুশাল ফ্যাক্টর। সো দ্যাটস লাইক দ্য জিওগ্রাফিক, প্রপার্টি টাইপ, মার্কেট সেগমেন্টস অর সাব মার্কেটস। তার মানে আমাদের জিওগ্রাফিক সেগমেন্ট কি, প্রপার্টি টাইপ সেগমেন্টস কি, হ্যাঁ, বা মার্কেট সেগমেন্টস কি, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে উই হ্যাভ টু কনসিডার অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন সাচ মার্কেটস অর সাব মার্কেটস। তবে মোর ওভার ইজ অ্যাবাউট দ্য টাইম ফ্রেম অফ দ্য স্টাডি। টাইম ফ্রেমটা একটা হচ্ছে যে আপনার জিওগ্রাফি আর প্রপার্টি টাইপ মার্কেট সেগমেন্টস কোন কোন টাইপে আমরা করছি, আরেকটা হচ্ছে যে আপনার টাইম ফ্রেম অফ দ্য স্টাডি। তো টাইম ফ্রেম অফ দ্য স্টাডি যদি আমরা বলে থাকি যে অ্যাকচুয়ালি আমরা কী টাইম ফ্রেমটা করতেছি, একটা হচ্ছে হিস্টোরিক্যাল, আরেকটা হচ্ছে যে ওয়েন ফোরকাস্ট টু ওয়েন, তারপর আরেকটা হচ্ছে যে আমরা কখন অ্যাকচুয়ালি উই আর গোয়িং টু ফোরকাস্ট দ্যাট, ঠিক আছে? তো জিওগ্রাফিক একটা হলো, টাইম ফ্রেম একটা হলো, ঠিক আছে? তারপরে দেখেন এইখানে দেখেন ফার্স্ট অফ অলটাই আছে আমাদের এক্সাম্পল অফ জিওগ্রাফিক সাব মার্কেটস, সে লাইক অ্যাটলান্টা অফিস মার্কেট। অ্যাটলান্টা হচ্ছে যে ইউএসের একটা অফিস মার্কেট। এইখানে আপনার হচ্ছে যে মানে দেখা যাচ্ছে যে আমাদের কনসিডার করতেছে। সো এইখানে আমরা একটু করতে পারি, তো দেখতে পারি যে অ্যাটলান্টা অফিসে বিভিন্ন জিওগ্রাফি, যেরকম দেখেন নর্থ ফুলটন, নর্থ ওয়েস্ট, হ্যাঁ, নর্থ ইস্ট, সেন্ট্রাল পেরিমিটার, এয়ারপোর্ট, সাউথ আটলান্টা, নর্থ লেক ডেডিকেটেড। এই ধরনের কিন্তু অনেকগুলো কিন্তু সোর্সেস আছে, রাইট? সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে বেসড অন ডেটা ফ্রম জেমিসন রিসার্চ অ্যান্ড লেন্ডলিজ ইনভেস্টমেন্ট রিসার্চ, ঠিক আছে? সো দিস থিংস নিডস টু বি কনসিডার্ড।
তারপরে দেখেন মার্কেট অ্যানালাইসিস মেথডোলজি। তো মার্কেট অ্যানালাইসিস মেথডোলজিতে যদি আমি যাই তাহলে অ্যাকচুয়ালি মার্কেট অ্যানালাইসিস মেথডোলজিতে কি হচ্ছে, সিম্পল ট্রেন্ড এক্সট্রাপোলেশন ভার্সেস স্ট্রাকচারাল অ্যানালাইসিস। তাহলে আমাদের কিছু আছে, আমরা সিম্পল ট্রেন্ড এক্সট্রাপোলেশন করতে পারি যে অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন সিম্পল ট্রেন্ডে, ঠিক আছে, এক্সট্রাপোলেশন করতেছি ভার্সেস স্ট্রাকচারাল অ্যানালাইসিস, কিছু স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতে পারি। এই মার্কেট অ্যানালাইসিস মেথডোলজির ক্ষেত্রে তো আমাদের দেখা যায় যে আমরা কি করতেছি, সিম্পল ট্রেন্ড এক্সট্রাপোলেশন করতেছি অর ভার্সেস স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের মার্কেট অ্যানালাইসিস মেথডোলজির ক্ষেত্রে লাগবে। তারপরে দেখেন ট্রেন্ড এক্সট্রাপোলেশন। ট্রেন্ড এক্সট্রাপোলেশন জিনিসটা কি? সো হোয়াট আর উই টকিং অ্যাবাউট ট্রেন্ড এক্সট্রাপোলেশন মানে কি? ট্রেন্ড এক্সট্রাপোলেশন যদি আমি ধরি তাহলে টেক অ্যাডভান্টেজ অফ দ্য ইনার্শিয়া ইন স্পেস মার্কেট। তাহলে স্পেস মার্কেট আমরা ধরেছিলাম যে ওভারঅল যে মার্কেটটা আছে, হ্যাঁ, যে আমাদের ওভারঅল যে সব পুরো এলাকায় মিলায় যে মার্কেটটা আছে সেটাকে কিন্তু আমরা কনসিডার করে নিয়েছিলাম স্পেস মার্কেট। সো ওইটাকে যদি আমি স্পেস মার্কেট করে নিয়ে যে থাকি তাহলে আমাদের কিন্তু অ্যাডভান্টেজ নিতে হবে কি, অফ ইনার্শিয়া ইন স্পেস মার্কেট, পাস্ট পার্টলি প্রেডিক্টস দ্য ফিউচার। তার মানে পাস্ট যে অ্যাক্টিভিটিসগুলো হয়েছে, পাস্টে যা যা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে হেল্প করবে প্রেডিক্টস ফিউচারের সাথে প্রেডিক্ট করতে। তো পাস্ট ট্রেন্ডস থেকে যেহেতু আমরা এক্সট্রাপোলেশন করতেছি, পাস্ট ট্রেন্ডের অ্যানালাইসিসগুলো করবো, পাস্ট ডেটার অ্যানালাইসিসগুলো, ট্রেন্ড অ্যানালাইসিসগুলো করে আমরা যে জিনিসটা দেখতে পারবো যে আমরা ফিউচারটাকে অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে পারবো, ঠিক আছে। সো ওই যেখানে যে নোট বলতেছে যে আপনি কনসিডার দ্য ট্রেন্ডস অ্যান্ড সাইকেলস। তো একটা মার্কেট অ্যানালাইসিস করার ক্ষেত্রে ট্রেন্ড এক্সট্রাপোলেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমরা একটা রোড টাইম ফেজ ধরে দেখি। সে সাপোজ আমরা যদি দেখি যে একটা টাইম ফ্রেম এক্সট্রাপোলেশন আমরা কীভাবে করতেছি, যে হ্যাঁ 5 ইয়ার্স করে আমরা একটা টাইম ফ্রেম দেখি, হ্যাঁ। সো 5 ইয়ার্স করে যদি আমরা টাইম ফ্রেমটা দেখি যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, হ্যাঁ, সে একটা টাইম লাইন দেখলাম যে হ্যাঁ এই টাইম লাইনের মধ্যে 1 to 5 ইয়ার্স, এখান থেকে 0, সো দিস ইজ 5, তাই না, 5 to দিস ইজ 10, দিস ইজ 15, সো 5, 10, 15, সো এরকম এক্সট্রাপোলেশন। সো এই 5 ইয়ার্সের ফিগারটা প্লাস দিস 5 ইয়ার্স, এই 5 ইয়ার্সের যে নাম্বারটা, সো এই নাম্বারসগুলো অ্যাকচুয়ালি আমাকে হেল্প করে যে প্রত্যেকটা আমরা একটা এই ট্রেন্ডের একটা অ্যাকচুয়ালি উই ট্রাই টু ডু কি এক্সট্রাপোলেশন। সো এই এক্সট্রাপোলেশনটা করলে কি হচ্ছে, সো এক্সট্রাপোলেশন হেল্পস আস টু কনসিডার দোজ ট্রেন্ডস অ্যান্ড সাইকেলস। তারপর মোরওভার বলতেছে যে পোটেনশিয়াল টু ইউজ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স। সো হোয়াট আর দ্য পোটেনশিয়ালস, কী ধরনের পোটেনশিয়াল আছে আমাদের? সো আমাদের কিন্তু অনেক ধরনের পোটেনশিয়াল আছে টু স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স, সে ফর এক্সাম্পল লাইক টাইম সিরিজ অ্যানালাইসিস, অটো রিগ্রেশন, অ্যারিমা, ভার, ভেক্টর এরর কারেকশনস। তার মানে আমাদের এই জিনিসগুলো কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিস করতেছি আমরা দেখতেছি যে টাইম সিরিজ অ্যানালাইসিসে কী হচ্ছে, হ্যাঁ। তারপরে উই আর অলসো লুকিং অ্যাট লাইক অটো রিগ্রেশন দেখতেছি, অ্যারিমা দেখতেছি, ভার, ভেক্টর এরর কারেকশন। Potential to bring in capital market factors as predictors. তার মানে আমাদের এখানে also there are some potentials. So potentials to bring in capital market factors as predictors. তার মানে ক্যাপিটাল মার্কেট যে ফ্যাক্টরসগুলো আছে, যেসব ধরনের ক্যাপিটাল মার্কেট ফ্যাক্টরস, those can be as work as potential predictors as well. So আমি এখান থেকে বুঝতেছি যে ট্রেন্ড এক্সট্রাপোলেশন যেটা বলতেছে, ট্রেন্ড এক্সট্রাপোলেশন ইজ আ ভেরি ক্রুশাল থিং for our ট্রেন্ড মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে। সো ট্রেন্ড এক্সট্রাপোলেশনে আমরা প্রিভিয়াস ডেটাগুলোর থেকে দেখে আমরা পাস্ট ডেটার থেকে আমরা ফিউচারটাকে প্রেডিক্ট করতেছি, অ্যান্ড এখান থেকে করার ক্ষেত্রে উই আর কনসিডারিং দ্য ট্রেন্ড সাইকেলস, ঠিক আছে। অ্যান্ড বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স ইউজ করতে পারি, টাইম সিরিজ অ্যানালাইসিস, অটো রিগ্রেশন, অ্যারিমা, ভার, ভেক্টর এরর কারেকশন, পোটেনশিয়াল টু ব্রিং ইন ক্যাপিটাল মার্কেট ফ্যাক্টরস অ্যাজ প্রেডিক্টরস, ঠিক আছে। ওকে, তারপর যদি দেখি এবার একটু আসেন স্ট্রাকচারাল অ্যানালাইসিস। সো স্ট্রাকচারাল অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি কী বলতেছে? সো স্ট্রাকচারাল অ্যানালাইসিস হাউ ইট ইজ হেল্পিং আস। সো মডেল দ্য স্ট্রাকচার অফ দ্য মার্কেট আন্ডারলাইং ডিটারমিনেন্টস অফ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। সো এখানে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড নিয়ে। সো উই হ্যাভ টু মডেল দ্য স্ট্রাকচার অফ দ্য মার্কেট। আমাদের মার্কেটের স্ট্রাকচার মডেলটাকে আমাদের মার্কেটের মডেলটাকে স্ট্রাকচার করতে হবে। সো ওইটা করলে উই উইল বি এবল টু কি আন্ডারলাইং ডিটারমিনেন্টস অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তো সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডস আছে, যে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড যেগুলো জিনিসটা আছে সেই জিনিসগুলো আমাদেরকে কিন্তু করতে হবে। তাহলে দেখেন যে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড হচ্ছে আমরা কীভাবে কী করতে পারি। তো সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড যদি আমরা দেখি, তো সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড লাইক সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, এই সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডস থেকে আমাদের ডিটারমাইন করবে যে আমাদের কীরকম ধরনের পপুলেশন গ্রোথ হচ্ছে, কী ধরনের এমপ্লয়মেন্ট গ্রোথ হচ্ছে, এই জিনিসগুলো উইল হেল্প আস টু। সো কারণ এই পপুলেশন গ্রোথ, এমপ্লয়মেন্ট গ্রোথ থেকে কিন্তু আমাদের ডিম্যান্ড ফর আওয়ার প্রপার্টি কিন্তু বাড়ে, মানে আমাদের যে রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টসগুলো হয়, তো ওই রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিসিশনসগুলো কিন্তু বেস করে আপনার যে স্ট্রাকচারাল অ্যানালাইসিসের উপরে। তো এই স্ট্রাকচারাল অ্যানালাইসিস হেল্পস আস টু অ্যাকচুয়ালি ফোরকাস্ট। তারপর ফোরকাস্ট দ্য আন্ডারলাইং ডিটারমিনেন্টস। তো আন্ডারলাইং যেসব ডিটারমিনেন্টসগুলো আছে সেই জিনিসগুলোকে আমাদের ফোরকাস্ট করে, লাইক ইকোনমিক বেসড অ্যানালাইসিস, লাইক উই টকড অ্যাবাউট ইন চ্যাপ্টার 3-তে। দেন উই ইউজ মডেল টু প্রেডিক্ট স্পেস মার্কেট। তো বিভিন্ন যে স্পেস মার্কেটের যে মডেলসগুলো আছে এই জিনিসগুলোকে প্রেডিক্ট করতেও কিন্তু আমাদেরকে হেল্প করে থাকে, ঠিক আছে।
আচ্ছা, তারপরে যদি আমরা নেক্সটে আরও দেখি, মানে ইফ উই মুভ ফরওয়ার্ড, তো এখান থেকে কিন্তু আমরা আরও কিছু দেখতে পারতেছি যে ফর্মাল অ্যানালাইসিস রিকোয়ার্স। কী কী ফর্মাল অ্যানালাইসিস রিকোয়ার্স করে দেখেন, আমাদের ফর্মাল অ্যানালাইসিস রিকোয়ারমেন্টসে কী কী আছে, ডিম্যান্ড মডেল ইনক্লুডিং ইলাস্টিসিটিস, ঠিক আছে, ডিম্যান্ড মডেল আছে আপনাদের বিভিন্ন ইলাস্টিসিটিস যে জিনিসগুলো। সো এই ডিম্যান্ড মডেলগুলো কিন্তু আমাদের একটা ফ্যাক্টর যে আমরা ডিম্যান্ড মডেলে কী কী করতেছি ইনক্লুডিং আপনার ইলাস্টিসিটিস অ্যান্ড অলসো দ্য সাপ্লাই মডেল ইনক্লুডিং ইলাস্টিসিটিস অ্যান্ড ল্যাগস। তো ডিম্যান্ড মডেলে হচ্ছে যে আমাদের ইলাস্টিসিটিসগুলো কি সেগুলো আমরা দেখি, সাপ্লাই মডেল আমরা দেখি ইনক্লুডিং ইলাস্টিসিটিস অ্যান্ড ল্যাগসগুলো। ফাইনালি হচ্ছে আপনার ইকুইলিব্রিয়াম মডেল। তো ইকুইলিব্রিয়াম মডেল আমরা কি দেখতেছি, ইনক্লুডিং ল্যান্ডলর্ড বিহেভিয়ার। তো ল্যান্ডলর্ডের যে বিহেভিয়ার আছে সেই জিনিসটাও কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম মডেলে দেখতেছি। তো ইকুইলিব্রিয়াম মডেল কি, দিস ইজ আওয়ার সাপ্লাই, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার সাপ্লাই অ্যান্ড দেন দিস ইজ আওয়ার ডিম্যান্ড, তাই না? সো সাপ্লাই হচ্ছে the higher the price the supply will be higher, the lower the price the demand will be higher. So this comes this equilibrium model. So একটা হচ্ছে সাপ্লাই মডেল আর একটা হচ্ছে আপনার ডিম্যান্ড মডেল, একটা হচ্ছে ডিম্যান্ড মডেল একটা সাপ্লাই মডেল। তো একটা কিন্তু ইলাস্টিসিটিস আছে, ইলাস্টিসিটি আপনার ইকোনমিক্সে পড়েছেন। তো একটা হচ্ছে আপনার ডিম্যান্ড মডেল, একটা হচ্ছে সাপ্লাই মডেল অ্যান্ড ফাইনালি দেয়ার ইজ দিস ইকুইলিব্রিয়াম মডেল। এখান থেকে আমরা ইনক্লুডিং ল্যান্ডলর্ড বিহেভিয়ারটাও বুঝতে পারি। ইউজফুল ফর গেইনিং ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মার্কেট অ্যান্ড মেকিং লং টার্ম ফরকাস্ট। তাহলে আমরা যদি একটা ফোরকাস্ট করতে চাই যে ভবিষ্যতে এই এলাকায় কী ধরনের রিয়েল এস্টেট ডিম্যান্ড হইতে পারে বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট হইতে পারে বা রিয়েল এস্টেট প্রপার্টির জন্য কী কী ধরনের ডিম্যান্ডস হইতে পারে সেটা কিন্তু উই ক্যান ফাইন্ড ইট, ঠিক আছে। সো ওই জিনিসটা ফাইন্ড ইট করতে হলে কিন্তু আমরা এখান থেকে পাই যে ডিম্যান্ড মডেল কি, সাপ্লাই মডেল কি অ্যান্ড ইকুইলিব্রিয়াম মডেল কি, ঠিক আছে, ইনক্লুডিং ইলাস্টিসিটিস অ্যান্ড ল্যাগস ইনক্লুডিং ল্যান্ডলর্ড বিহেভিয়ার। ইউজফুল ফর গেইনিং ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মার্কেট। তো মার্কেটের ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড মেকিং লং টার্ম ফোরকাস্ট, ঠিক আছে। তো লং টার্ম ফোরকাস্ট যদি আমরা করতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু ডু আ লং টার্ম ফোরকাস্ট, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু দিস ইজ ভেরি ইউজফুল, ঠিক আছে। তারপরে দেখেন used more in academic studies than business decisions. তো এই জিনিসগুলোতে দেখা যাচ্ছে যে ফর্মাল অ্যানালাইসিস যেটা করি আমরা, সো এই জিনিসগুলো সাধারণত লং টার্ম ফোরকাস্টগুলো সাধারণত বিজনেস ডিসিশনের চেয়ে বেশি একাডেমিক স্টাডিজেই করে থাকে। যে আমরা যে রিসার্চগুলো করা হয় বা রিসার্চ জিনিসগুলো আমরা যে রিলেটেড এই জিনিসটা করি সেটা সাধারণত আমরা কিন্তু একাডেমিক ইয়েতেই করে থাকি। সো এখানে কিন্তু এটাই বলা হচ্ছে। তারপরে দেখেন more widely used in business decision making are basic short term 1 to 3 year structural market analysis. তো লং টার্ম মার্কেট যে অ্যানালাইসিসগুলো করা হয় সেগুলো সাধারণত অন্যান্য স্টাডিজে করা হয়, যেরকম ধরেন রিসার্চের ক্ষেত্রে, হ্যাঁ, 4 years 5 years 10 years 10 yearগুলোতে যেগুলো করা হয় সেগুলো সাধারণত স্টাডিজ মানে একাডেমিক রিসার্চের ক্ষেত্রে সাধারণত করে থাকা হয়। বাট আমরা যদি বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, বিজনেস ডিসিশনসের জন্য আমরা কিন্তু এত লং টার্ম নিয়ে কাজ করতে পারবো না, কারণ বিজনেসে যদি এত লং টার্ম নিয়ে শুধু রিসার্চ করি তাহলে আমরা মানে when we will have the benefits, when we are going to reap the benefits, so we need results. তো ওই রেজাল্টসের জন্য what we have to do, what are we going to do, so ওখানে আমরা কি করব, তার মানে more widely used in business decision making, সাধারণত more widely used in business decision making এ কি হয়, শর্ট টার্ম 1 to 3 year structural market analysis। তার মানে মোর ওয়াইডলি বিজনেস ডিসিশন মেকিংয়ে দেখা যায় শর্ট টার্ম 1 থেকে 3 বছরের স্ট্রাকচারাল মার্কেট অ্যানালাইসিসগুলাই সাধারণত হয়ে থাকে, ঠিক আছে। তো দেখা যায় মোর ওয়াইডলি ইউজড ইন বিজনেস ডিসিশন মেকিং আর বেসিক শর্ট টার্ম স্ট্রাকচারাল মার্কেট অ্যানালাইসিস। এক্সিবিট 6-3 জেনেরিক ফ্রেমওয়ার্ক অফ এ শর্ট টার্ম স্ট্রাকচারাল মার্কেট অ্যানালাইসিস ফর রিয়েল এস্টেট। তো দেখেন এক্সিবিট 6-3 কি শো করতেছে, জেনেরিক ফ্রেমওয়ার্ক, একটা জেনেরিক ফ্রেমওয়ার্ক অফ এ বেসিক শর্ট টার্ম স্ট্রাকচারাল মার্কেট অ্যানালাইসিস ফর রিয়েল এস্টেট। একটা বেসিক শর্ট টার্ম একটা জেনেরিক ফ্রেমওয়ার্ক যেটা সাধারণত মোস্ট বিজনেসে ইউজ করতে পারে, বেশিরভাগ বিজনেসেসই ইউজ করতে পারে। তো এই জিনিসটা হচ্ছে যে আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো এই জিনিসটা ইউজ করার ক্ষেত্রে আমাদের কি লাগতে পারে, দেখেন উই হ্যাভ আ সাপ্লাই সাইড অ্যান্ড উই হ্যাভ আ ডিম্যান্ড সাইড, তাই না, আমরা যেটা নিয়ে কথা বললাম। তো এটা শর্ট টার্ম, শর্ট টার্ম কোনটা, 1 to 3 ইয়ার যেগুলো হয় সাধারণত 1 থেকে 3 বছরের মধ্যে যেগুলো হয় ওগুলো আমরা সাধারণত শর্ট টার্ম বলে থাকি, মানে শর্ট টার্ম হয় যেহেতু উই আর নট, এই জিনিসগুলো মোস্টলি বিজনেস ডিসিশনসে ইউজ করে থাকা হয়। সো বিজনেস ডিসিশনস যদি এই জিনিসগুলো ইউজ করে থাকা হয় তাহলে দেখেন কি বলতেছে, সাপ্লাই সাইডে কি আছে, সাপ্লাই সাইডে উই হ্যাভ ইনভেন্টরি এক্সিস্টিং সাপ্লাই, হ্যাঁ, সাপ্লাই সাইডে উই হ্যাভ ইনভেন্টরি এক্সিস্টিং সাপ্লাই, অ্যান্ড ডিম্যান্ড সাইডে হচ্ছে আইডেন্টিফাই সোর্সেস অফ স্পেস ইউসেজ ডিমান্ড। তার মানে দুইটা সাইডে দেখেন, সাপ্লাই সাইডে হচ্ছে কি ইনভেন্টরি এক্সিস্টিং সাপ্লাই, কী ধরনের সাপ্লাইজ আসতেছে, আর ডিমান্ড সাইডে আছে আইডেন্টিফাই সোর্সেস অফ স্পেস ইউসেজ ডিমান্ড। তার মানে স্পেসের যে ইউসেজ ডিমান্ডটা আছে ওই জিনিসগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো ডিমান্ড সাইডে হচ্ছে উই হ্যাভ টু আইডেন্টিফাই, ডিমান্ড সাইডে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সোর্সেস অফ স্পেস ইউসেজ ডিমান্ড, আর সাপ্লাই সাইডে উই হ্যাভ টু ইনভেন্টরি এক্সিস্টিং সাপ্লাই, এই দুইটা জিনিস। সো এই দুইটা জিনিসটা কামস ফ্রম কোয়ান্টিফাই রিলেশনশিপ বিটুইন ডিমান্ড সোর্সেস অ্যান্ড কোয়ান্টিফাই অফ স্পেস ইউসেজ। তাহলে এই দুইটা জিনিস থেকে আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হলো যে আমাদের we are quantifying the relationship between demand sources and quantify of space usage। তার মানে ডিমান্ড সোর্সেস কি অ্যান্ড কোয়ান্টিফাই অফ স্পেস ইউসেজ কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি দুইটার থেকে।
তো ফাইনালি দেখেন এখান থেকে আবার ইনভেন্টরি এক্সিস্টিং সাপ্লাই থেকে যেটা আসছে ইনভেন্টরি কনস্ট্রাকশন পাইপলাইন। তার মানে কতগুলা বিল্ডিং, কতগুলা প্রপার্টি, কতগুলা ল্যান্ড আর ইন কনস্ট্রাকশন দ্যাট আর গোয়িং টু বি কমপ্লিটেড রিয়েল এস্টেট প্রপার্টিজ সুন। সো ওই যে কমপ্লিটেড রিয়েল এস্টেট প্রপার্টিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা উই আর গোয়িং টু লুক অ্যাট। তো ওখান থেকে আমরা দেখবো যে ইনভেন্টরি কনস্ট্রাকশন পাইপলাইনে কী আছে, তো এই জিনিসগুলো কিন্তু ওখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। মোর ওভার ফোরকাস্ট অফ নিউ সাপ্লাই, তার মানে আরও কিছু আছে যে আপনার কী আছে যে ফোরকাস্ট অফ নিউ সাপ্লাই, নতুন নতুন যে সাপ্লাইগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের ফোরকাস্টের আন্ডারেই পড়ে, যে মানে হোয়াট আর দিস ফোরকাস্ট অফ নিউ সাপ্লাই। তার মানে ফোরকাস্ট অফ নিউ সাপ্লাইগুলোও কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তার মানে কিছু আছে পাইপলাইন, ইনভেন্টরি কনস্ট্রাকশন পাইপলাইন, আর কিছু আছে ফোরকাস্ট অফ নিউ পাইপলাইন। তার মানে একটা হচ্ছে ইনভেন্টরি এক্সিস্টিং সাপ্লাই যেটা অলরেডি আছে মার্কেটে, অলরেডি কমপ্লিটেড, আরেকটা হচ্ছে ইনভেন্টরি কনস্ট্রাকশনে যেগুলো হচ্ছে, আরেকটা হচ্ছে ফোরকাস্ট অফ নিউ সাপ্লাই, ভবিষ্যতে কি হবে, ঠিক আছে। একটা জিনিস গেল। আর ডিমান্ড সাইড থেকে যদি দেখেন তাহলে দেখেন এখান থেকে কোয়ান্টিফাই রিলেশনশিপ বিটুইন ডিমান্ড সোর্সেস অ্যান্ড কোয়ান্টিফাই অফ স্পেস ইউসেজ, কত ডিমান্ড আছে অ্যান্ড অ্যাকচুয়ালি কত ইউজ করতেছি। তো এখান থেকে আমরা দেখতেছি যে ফোরকাস্ট ডিমান্ড সোর্সেস, তো এখান থেকে আমরা দেখলাম যে ডিমান্ড সোর্সেসগুলো ফোরকাস্ট করতেছি, উই আর ফোরকাস্টিং দোজ ডিমান্ড সোর্সেস, হ্যাঁ, যে ডিমান্ড সোর্সেসগুলো আমি ফোরকাস্ট করলাম। এই ফোরকাস্ট করার পর থেকে আই এম ফোরকাস্ট অফ নিউ ডিম্যান্ড। তার মানে আমার হচ্ছে যে কী সোর্স থেকে অ্যাকচুয়ালি ডিম্যান্ডের ফোরকাস্টগুলো আসতেছে সেগুলো আমি আইডেন্টিফাই করার ট্রাই করতেছি। সেগুলো আইডেন্টিফাই করার পরে হোয়াট আই এম গোয়িং টু লুক অ্যাট ইজ দ্য ফোরকাস্ট অফ নিউ ডিম্যান্ড। তাহলে নতুন যে ডিম্যান্ডগুলো আছে সেই জিনিসগুলো আমি ফোরকাস্ট করার ট্রাই করতেছি, ঠিক আছে। তাহলে ফাইনালি হচ্ছে ফোরকাস্ট স্পেস শর্টফল অর সারপ্লাস, তার মানে একটা দ্য ডিফারেন্স বিটুইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। এই যে দেখেন যে ডিফারেন্স বিটুইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, সাপ্লাই হচ্ছে যদি এখানে থাকে আর ডিম্যান্ড যদি এখানে থাকে তাহলে দিস ইজ দ্য কি সাপ্লাই বেশি, তাহলে সারপ্লাস আছে, তাই না। মানে যতটুকু না আছে, মানে আমার হচ্ছে যে এখানে আর এখানে হচ্ছে এখানে সে কোয়ান্টিটি ধরেন এখানে আছে 100টা, ধরেন 200টা, আর এখানে আছে হচ্ছে ধরলাম সে সাপোজ 50টা। তার মানে আমার ডিমান্ড আছে মাত্র 50টা, বাট আমার সাপ্লাই আছে হচ্ছে যে অলমোস্ট 200টা। তার মানে আমার কিন্তু 150টাই সারপ্লাস হয়ে গেল। আবার যদি সেমটাই হয় এখানে পয়েন্টে যে নিচে নেমে আসেন যে আমার কোয়ান্টিটি ডিমান্ডেড আছে 200টা আর সারপ্লাস আছে হচ্ছে কি আমার 50টা, তার মানে কিন্তু অলমোস্ট এত হচ্ছে কি শর্টেজ, মানে আমার ডিমান্ড বেশি বাট সাপ্লাই কম, তার মানে এত হচ্ছে 150, আমার হচ্ছে গিয়ে শর্টেজ, ঠিক আছে। তাহলে দ্য ডিফারেন্স বিটুইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, যে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের পিছনে যে ডিফারেন্সটা আছে সেটাকে কিন্তু আমরা সাপ্লাইজ অ্যান্ড শর্টেজ বলতেছি, ঠিক আছে। সো লাইক ইফ উই সি, সো যে এখান থেকে যে আমাদের সারপ্লাসটা কী অ্যান্ড শর্টেজটা কী, সেইখান থেকে কিন্তু আমরা সেই জিনিসটা বুঝতে পারতেছি, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডিম্যান্ড সারপ্লাস অ্যান্ড শর্টেজ। সো সারপ্লাস আর শর্টেজটা এখান থেকেই আসে, যে সারপ্লাস আর শর্টেজ যদি বলি লাইক সারপ্লাস অ্যান্ড শর্টেজ, সেটা যদি আমি ধরি তাহলে এখান থেকে হচ্ছে ডিম্যান্ড I mean supply minus demand, সাপ্লাই কত আছে, what is my supply, so what is my supply minus my demand, ঠিক আছে। তো আমার সাপ্লাই কত and আমার ডিম্যান্ড কত, ঠিক আছে। তো সাপ্লাই মাইনাস ডিম্যান্ড করলে কিন্তু আমার সারপ্লাস আর শর্টেজ ফিগার্সগুলো চলে আসে, ঠিক আছে। ওকে, তো এখান থেকে দেখেন যে ফোরকাস্ট স্পেস শর্টফল আর সারপ্লাস, তো এখান থেকে আমি ফোরকাস্ট করতে পারতেছি আমার স্পেসে শর্টফল আছে আর সারপ্লাস আছে, সেই জিনিসটা কিন্তু এখান থেকে আমি ফাইনালি পাচ্ছি। দেন হচ্ছে যে আপনার ডিসিশন ইমপ্লিকেশনস, অ্যাকচুয়ালি হোয়াট কাইন্ড অফ ডিসিশনস দ্যাট আর গোয়িং টু মেক। সো ওই যে আপনি যে ডিসিশনসগুলো মেক করবেন সেটার উপরে কিন্তু বেস করবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন দেখেন মেজর ড্রাইভার্স অফ দ্য ডিম্যান্ড সাইড অফ দ্য স্পেস মার্কেট। তো আমাদের যে স্পেস মার্কেটটা আছে এই স্পেস মার্কেটের হোয়াট আর দ্য মেজর ড্রাইভার্সগুলো কী কী, কোন জিনিসগুলোকে অ্যাকচুয়ালি মেইনলি ড্রাইভ করে আমাদের স্পেস মার্কেটটাকে। তো স্পেস মার্কেট বলতে কি বোঝায়, যে জায়গা, তাই না, জায়গার যে মার্কেটটা আছে, জায়গার ল্যান্ডের হইতে পারে, প্রপার্টি হইতে পারে, বিল্ডিংয়ের হইতে পারে, ফ্ল্যাট হইতে পারে, টোটালটা হচ্ছে স্পেস মার্কেট। তো এই যে স্পেস মার্কেটগুলো আছে সেটাকে মেইনলি কী ড্রাইভ করতেছে, তাহলে দেখেন কী কী ধরনের প্রপার্টি টাইপ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল সিঙ্গেল ফ্যামিলি, ওনার অকুপাইড, তার মানে রেসিডেন্সিয়াল একটা সিঙ্গেল ফ্যামিলি যদি হয় তাহলে ওনার অকুপাইড প্রপার্টি টাইপ হতে পারে, অ্যাপার্টমেন্ট হতে পারে, মানে একটা ফ্ল্যাট হতে পারে, এরকম জিনিসগুলো। তাহলে ওখানকার পপুলেশন কেমন দেখতে হবে, যে ওই এলাকায় মানুষ কীরকম মানুষ বাস করে এবং কী ধরনের চাহিদা আছে, সেই এলাকার পপুলেশনটা কী সেটা আমার বুঝতে হবে। সেটা বুঝার পর আমাকে বুঝতে হবে যে হাউস হোল্ড ফরমেশন, চাইল্ড রিয়ারিং এজেস, তো হাউস হোল্ড ফরমেশন কী আছে চাইল্ড রিয়ারিং এজেস কেসের ক্ষেত্রে, সো আমার পপুলেশন কী আছে, হাউস হোল্ড ফরমেশন কী আছে, এই জিনিসগুলো কিন্তু আমাকে কনসিডার করতে হবে। সো হোয়াট ইজ মাই পপুলেশন, হাউস হোল্ড ফরমেশন, অ্যান্ড দেন দের ইজ অলসো দ্য লাইক দ্য ইন্টারেস্ট রেটস। তো আমাদের এখানে ইন্টারেস্ট রেটস কী আছে, আমাদের ইন্টারেস্ট রেটস কেমন, হ্যাঁ। তো তারপরে ইজ অলসো অ্যাবাউট দ্য এমপ্লয়মেন্ট গ্রোথ, হ্যাঁ, বিজনেস অফ প্রফেশনাল ইকোনমিক্স, তার মানে অকুপেশনস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার পপুলেশন কী, আমার হাউস অফ ফরমেশনস কী আছে, ইন্টারেস্ট রেটস কী আছে, এমপ্লয়মেন্ট গ্রোথ আছে, বিজনেস অফ অ্যান্ড
প্রফেশনাল অকুপেশনস। ঠিক আছে, তাহলে এখান থেকে আরও আমরা এভাবে দেখতে পারি যে রেসিডেন্সিয়াল মাল্টি ফ্যামিলি আছে, যে রেসিডেন্সিয়াল মাল্টি ফ্যামিলিগুলো কোন জিনিস। সো হোয়াট আর দোজ রেসিডেন্সিয়াল মাল্টি ফ্যামিলি? তো রেসিডেন্সিয়াল মাল্টি ফ্যামিলিতে যদি আমি যাই, অ্যাপার্টমেন্ট রেন্টার্স, তো তা হু আর দোজ অ্যাপার্টমেন্ট রেন্টার্স? ঠিক আছে, সো অ্যাপার্টমেন্ট রেন্টার্স কারা? রেসিডেন্সিয়াল মাল্টি ফ্যামিলিতে যদি আমি দেখি মাল্টি ফ্যামিলি কয়েকজন, মানে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল সিঙ্গেল ফ্যামিলি দ্যাট ইজ উইচ ওনার অকুপাইড, আরেকটা হচ্ছে ওনার পুরো একটা ফ্যামিলি পুরোটা অকুপাইড করেছে, আরেকটা হচ্ছে রেসিডেন্সিয়াল মাল্টি ফ্যামিলি যদি হয়ে যায় অ্যাপার্টমেন্ট রেন্টার্স, যারা নাকি অ্যাপার্টমেন্ট রেন্টার্স হয়। তো ওখানেও সেম পপুলেশন, হাউস অফ ফর্মেশন, নন চাইল্ড রিয়ারিং এজেস, লোকাল হাউজিং অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড এমপ্লয়মেন্ট গ্রোথ অ্যান্ড ব্লু কলার পপুলেশন। এই জিনিসগুলো মানুষের ইনকাম কেমন, মানুষ বসবাস করে, মানুষের ইনকাম সোর্স কী, পপুলেশন গ্রোথ কী, কতজন মানুষ বাড়তেছে, সেই জিনিসগুলো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কনসিডার করা লাগে। তারপরে দেখেন রিটেলে যদি আমি যাই, ইফ ইউ লুক ইনটু দিস রিটেল সেক্টর, তো রিটেলে যদি কিন্তু আছে, দেখেন কি আছে, অ্যাগ্রিগেট ডিসপোজেবল ইনকাম। সো হোয়াট আর দোজ অ্যাগ্রিগেট ডিসপোজেবল ইনকাম? অ্যাগ্রিগেট ডিসপোজেবল ইনকাম কি আছে? সো অ্যাগ্রিগেট ডিসপোজেবল ইনকামের এখানে আমার কি আছে যে অ্যাকচুয়ালি আমি কত টাকা ডিসপোজেবল ইনকাম করতেছি। সো হোয়াট ইজ মাই অ্যাগ্রিগেট ডিসপোজেবল ইনকাম? হ্যাঁ, যে আমি কত করছেন। অ্যাগ্রিগেট হাউস হোল্ড ওয়েলথ, তো ওইটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে অ্যাগ্রিগেট আমার হাউস হোল্ড ওয়েলথটা কী অবস্থায় আছে, ওই অ্যাগ্রিগেট হাউস হোল্ড ওয়েলথের উপরেও কিন্তু দ্যাট উইল ডিপেন্ড। ফাইনালি হচ্ছে যে আপনার ট্রাফিক ভলিউম, যে কী কী ট্রাফিক ভলিউম আছে ওই সাইটসে, তো কত ধরনের মানুষজন কী আসা যাওয়া করে, কীভাবে আসা যাওয়া করে, সেই জিনিসটা কিন্তু রিটেলের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, তারপরে যদি আমি দেখি অফিসে যদি দেখি, অফিস ক্ষেত্রে এমপ্লয়মেন্ট ইন অফিস অকুপেশনস, তো হোয়াট আর দোজ এমপ্লয়মেন্ট ইন অফিস অকুপেশনস? অফিস অকুপেশনসে কী কী ধরনের এমপ্লয়মেন্ট হইতে পারে? সো অফিসে যদি আমরা যাই এমপ্লয়মেন্ট ইন অফিস অকুপেশনস, তাহলে ফাইন্যান্স, ইন্স্যুরেন্স অ্যান্ড রিয়েল এস্টেট। তাহলে ফাইন্যান্স হইতে পারে, ইন্স্যুরেন্স হইতে পারে অ্যান্ড রিয়েল এস্টেট হইতে পারে। তাহলে দিস ক্যান বি আ ফাইন্যান্স, দিস ক্যান বি ইন্স্যুরেন্স অ্যাজ ওয়েল অ্যাজ রিয়েল এস্টেট। সো বিজনেস অ্যান্ড প্রফেশনাল সার্ভিসেস, লিগাল সার্ভিসেস, ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্ট, ট্রান্সপোর্টেশন এমপ্লয়মেন্ট, এয়ার ফ্রেট ভলিউম অ্যান্ড রেল অ্যান্ড ট্রাক ভলিউম, এগুলো অনেকগুলো হোটেল কনভেনশন, অনেকগুলো ফ্যাক্টরসই কিন্তু এখানে ডিপেন্ড করে। তাহলে আপনার এখানে দেখেন যে রিটেলের ক্ষেত্রে আপনার অফিস, ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ, হোটেল অ্যান্ড কনভেনশন, তো সবগুলো ফ্যাক্টরসে কিন্তু আপনার এখানে ডিগ্রেড করতেছে, যেরকম অ্যাগ্রিগেট ডিসপোজেবল ইনকাম, অ্যাগ্রিগেট হাউস হোল্ড ওয়েলথ, ট্রাফিক ভলিউম, তাই না? এমপ্লয়মেন্ট ইন অফিস অকুপেশনস, তো অফিস অকুপেশনসে কী ধরনের এমপ্লয়মেন্ট আছে আপনার? ধরেন ফাইন্যান্স আছে, ইন্স্যুরেন্স আছে, রিয়েল এস্টেট আছে, বিজনেস অ্যান্ড প্রফেশনাল সার্ভিসেস, লিগাল সার্ভিসেস, ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্ট, ট্রান্সপোর্টেশন এমপ্লয়মেন্ট, এয়ার ফ্রেট ভলিউম, রেল অ্যান্ড ট্রাক ভলিউম, এয়ার প্যাসেঞ্জার ভলিউম, ট্যুরিজম রিসিটস অন নাম্বার ভিজিটার্স। তো এই সবগুলো ফ্যাক্টরস কনসিডার করে দিজ আর লাইক দ্য মেজর ড্রাইভার্স অফ দ্য ডিম্যান্ড সাইড অফ দ্য স্পেস মার্কেট। সো ডিম্যান্ড সাইড যেটা আছে মেজর, দিজ আর মেনলি দ্য ডিম্যান্ড সাইড অফ দ্য স্পেস মার্কেট। ঠিক আছে, দেখেন সিম্পল ফর্মাল স্ট্রাকচার মডেল অফ এ স্পেস মার্কেট। একটা স্পেস মার্কেটের ক্ষেত্রে সিম্পল মডেল স্ট্রাকচার মডেলটা কী আছে দেখেন, সাপ্লাই সাইডে, হ্যাঁ, সিটি দ্যাট ইজ লাইক আর, মানে এটা আপনাদের একটা ফর্মুলা যেটা আমাদের ইয়ে করে আসছে। ঠিক আছে, সো এই ফিজিক্সে আমাদের এত কিছু লাগবে না, বিকজ এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো এটা আছে যে লাইক আর আদারওয়াইজ এই ফর্মুলাসগুলো আমরা ইউজ করতে পারি, বাট এখানে আমাদের এই রিলেটেড আসবে না। তো ডিমান্ড সাইডে কী হতে পারে, সাপ্লাই সাইডে কী হতে পারে, ফিজিক্স রিলেটেড ভ্যাকেন্সি রেট কী হবে, ল্যান্ডলর্ড বিহেভিয়ার কী হবে, তো এই ফর্মুলাগুলো আমরা ইউজ করে উই ক্যান কাম আপ উইথ দ্য সাপ্লাই সাইড মডেল অফ এ স্পেস মার্কেট। বুঝতে পারছেন? সো আমরা যদি পুট দিস, এই ছয়টা আগের যে প্রিভিয়াস ছয়টা ইকুয়েশনস দেখলাম, তো এই ছয়টা ইকুয়েশনসকে যদি আমরা একসাথে করি, হ্যাঁ, তো এখানে দেখেন কী কী আছে, সাপ্লাই সেন্সিটিভিটি আছে, ডিম্যান্ড সেন্সিটিভিটি আছে, টেকনোলজি আছে, তাই না? সো নিউমেরিক্যাল এক্সাম্পল থেকে আমরা কী কী পাচ্ছি? নিউমেরিক্যাল এক্সাম্পলে আমাদের সাপ্লাই সেন্সিটিভিটি আছে, ডিম্যান্ড সেন্সিটিভিটি আছে অ্যান্ড টেকনোলজি আছে, হ্যাঁ। তারপরে এমপ্লয় সাইডে লেখেন ডিম্যান্ড ইন্টারসেপ্ট আছে, রেন্ট সেন্সিটিভিটি আছে অ্যান্ড কনস্ট্রাকশন ল্যাগ আছে। সো এই জিনিসগুলো আমরা করলাম, করার পরে এক্সিবিট 6-5 সিমুলেটেড স্পেস মার্কেট ডাইনামিক্স। সিমুলেটেড, এটা কিন্তু কম্পিউটারে করা হয়েছে, ইটস নট ডান বাই ইয়োর ম্যানুয়ালি করা হয় না। সো ইটস কমপ্লিটলি ডান বাই সিমুলেটেড, মানে আপনার কম্পিউটারে করা হয়েছে। কম্পিউটারে করার পরে আমি যে জিনিসটা দেখতে পারি যে এইখানে এই ধরনের অ্যাকচুয়ালি ফিগারটা আসছে। ঠিক আছে, সো এই ধরনের যদি এখানে ফিগারটা আসে, সো তখন অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পারি যে অ্যাকচুয়ালি হোয়াটস হ্যাপেনিং, তাই না? তো এখান থেকে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এমপ্লয় ভ্যাকেন্সি রেট কত কী আছে, রেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। ঠিক আছে, সো ওই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। আচ্ছা, ফাইনালি দেখেন আপনাদের 20 নাম্বার স্লাইডটাতে যেটা বলতেছে মার্কেট ডাইনামিক্সে, the real estate cycle may be different from and partially independent of the underlying business cycle in the local economy. তাইলে বলতেছে যে রিয়েল এস্টেট যে সাইকেলটা আছে সেটা ডিফারেন্ট হইতে পারে ফ্রম পার্শিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আন্ডারলাইং বিজনেস সাইকেল ইন দ্য লোকাল ইকোনমি। তাহলে লোকাল ইকোনমি যেটা আছে, তো
দ্য রিয়েল এস্টেট সাইকেলটা মে ডিফারেন্ট হতে পারে ফ্রম পার্শিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আন্ডারলাইং বিজনেস সাইকেল লোকাল ইকোনমিক থেকে। দ্য সাইকেল উইল বি মাচ মোর এক্সাজারেটেড ইন দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি। তার মানে কী হবে, যে সাইকেলটা হবে, দ্য সাইকেল উইল বি মাচ মোর এক্সাজারেটেড ইন দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি। তাহলে যে কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট যে ইন্ডাস্ট্রিটা হবে সেটা হবে কি, মাচ মোর এক্সাজারেটেড। দ্য সাইকেল উইল বি মাচ মোর এক্সাজারেটেড ইন দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি। তাহলে কনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্ট যে ইন্ডাস্ট্রিটা হবে এখানে সাইকেলটা বেশি আরও এক্সাজারেশন হবে দেন ইন আদার অ্যাসপেক্টস অফ দ্য রিয়েল এস্টেট মার্কেট সাচ এস রেন্টস অ্যান্ড ভ্যাকেন্সি। তাহলে যে সাচ এস লাইক রেন্টস অ্যান্ড ভ্যাকেন্সি আছে সেগুলোতে আরও ভ্যারি করবে, তাহলে সাইকেল বি আরও এক্সাজারেটেড হবে। দ্য ভ্যাকেন্সি সাইকেল টেন্ডস টু স্লাইটলি লিড দ্য রেন্ট সাইকেল। তাহলে আপনার যে ভ্যাকেন্সি সাইকেলটা আছে সেটা সাধারণত কী করে, টেন্ড করে আপনার রেন্ট সাইকেলটাকে লিড করার জন্য। সো দ্য ভ্যাকেন্সি সাইকেল টেন্ডস টু স্লাইটলি লিড দ্য রেন্ট সাইকেল, ভ্যাকেন্সি পিকস বিফোর রেন্ট বটমস। তার মানে ভ্যাকেন্সি অনেক খালি হয়ে যায় যদি পিকস অনেক হাই হয়ে যায়, যদি রেন্টটা অনেক কমে যায়। নিউ কনস্ট্রাকশন কমপ্লিশনস টেন্ড টু পিক ওয়েন ভ্যাকেন্সি পিকস। তার মানে নতুন কনস্ট্রাকশনও আপনার নিউ কনস্ট্রাকশন কমপ্লিশনসও অনেক হয়ে যায় যখন নাকি ভ্যাকেন্সি বেড়ে যায়, ঠিক আছে। ভ্যাকেন্সি দেখা যায় পিকস হলে নিউ কনস্ট্রাকশন কমপ্লিট টেন্ডও ওটাও বাড়া শুরু করে, ঠিক আছে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে মার্কেট ডাইনামিক্সের মধ্যে আমরা দেখলাম যে দ্য রিয়েল এস্টেট সাইকেল মে বি ডিফারেন্ট ফ্রম অ্যান্ড পার্শিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আন্ডারলাইং বিজনেস সাইকেল ইন দ্য লোকাল ইকোনমি। The cycle will be much more exaggerated in the construction and development industry than in other aspects of the real estate market such as rents and vacancy. The vacancy cycle tends to slightly lead the rent cycle, vacancy peaks before rent bottoms and new construction companies tend to peak when vacancy peaks. ঠিক আছে, তাহলে is the preceding model where any of the market participants forward looking? What features of the above results do you think are due to myopia or purely adaptive behavior on the part of the market participants? এগুলো আপনার বেশ কিছু কোয়েশ্চেন্স। দ্য রিয়েল ওয়ার্ল্ড হোয়াট ফ্যাক্টরস অর এলিমেন্টস ইন দ্য রিয়েল এস্টেট সিস্টেম উইল টেন্ড টু বি ফরওয়ার্ড লুকিং? ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড উইল ইট বি পসিবল টু পারফেক্টলি ফোরকাস্ট দ্য ফিউচার উইল সাম মার্কেট পার্টিসিপেন্টস লাইকলি বি সামওয়াট myopic or adaptive in their behavior? So এই কোয়েশ্চেন্সগুলো is like predicting the futures, যে ফিউচার্সের সাথে প্রেডিক্ট করে we can ask all these questions যে actually what's happening, so এই জিনিসগুলো what is going on and what's happening, so এই জিনিসগুলোর উপরে বেস করে কিন্তু আমাদের অনেকগুলো ফ্যাক্টরস ডিপেন্ডেন্ট। তো এই যে ফ্যাক্টরসগুলো যে ডিপেন্ড করতেছে যে হোয়াট আর দোজ ফ্যাক্টরস আর অ্যাকচুয়ালি ডিপেন্ডিং, তাহলে কিন্তু আমরা এখান থেকে ওই জিনিসগুলো দেখতে পারি বা বুঝতে পারি। হ্যাঁ, তাহলে ফ্যাক্টরসগুলো, তাহলে এখানে একটা জিনিস দেখেন যে এখানে আমরা আজকে এই স্লাইডটা থেকে কি কি কভার করলাম। হ্যাঁ, তাহলে আমরা যদি যাই তাহলে চ্যাপ্টার 6 আমরা উই হ্যাভ কভার দিস রিয়েল এস্টেট মার্কেট অ্যানালাইসিস। তো রিয়েল এস্টেট মার্কেট অ্যানালাইসিস ইজ এ ডিসিশন কোয়েশ্চেন্স ছিল। তো এখানে আমরা মার্কেট অ্যানালাইসিস কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ দেখছি, টাইপস অফ মার্কেট অ্যানালাইসিস দেখলাম, 5 মেজর ফ্যাক্টরস ইন্ডিকেটার্স, দেন ভ্যাকেন্সি রেট দেখলাম, ন্যাচারাল ভ্যাকেন্সি রেট, কনসাম্পশন, ওয়ান সাপ্লাই মেজার, এই জিনিসগুলো আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে, ঠিক আছে। ট্রেন্ড এক্সট্রাপোলেশন দেখলাম, স্ট্রাকচারাল অ্যানালাইসিস দেখলাম, ফর্মাল অ্যানালাইসিস অ্যান্ড ফর্মাল অ্যানালাইসিস কী কী করে, ঠিক আছে, মোর ওয়াইডলি ইউজড ইন বিজনেস ডিসিশন মেকিং। তাহলে এখান থেকে আমরা যদি যাই আর কি কি আমরা পেতে পারি দেখেন। আচ্ছা, সো এই জিনিসগুলো মোরলেস আমরা এখান থেকে পেয়ে গেলাম। সো দেখা গেল তো পরে নেক্সট চ্যাপ্টারটাতে, নেক্সট chapter is our 9th chapter. So what we are going to start from chapter 9. So chapter 9 টাতে আমরা স্টার্ট করব। So there are mainly 20 slides for chapter 9. So এই chapter 9টা আমরা next class we will be covering this chapter. So inshallah next class আমরা এই chapter 9টা completely cover করে ফেলবো, ঠিক আছে। So we will be completely finishing this chapter, ঠিক আছে। So একটা জিনিস আমরা একটু দেখি যে চ্যাপ্টার 9-এ আমরা কি কি কোন কোন জিনিসগুলো কভার করতেছি। চ্যাপ্টার 9-এ যে যে জিনিসগুলো কভার করব, আমাদের ফাইনালের জন্য মেইনলি 5টা চ্যাপ্টার থাকবে। প্রোফর্মা, কিছু অফিস লিজ আছে, রেন্টাল লিজ আছে, অ্যাপার্টমেন্ট লিজেস আছে, সো এই জিনিসগুলো আমাদের ফাইনালের জন্য থাকবে। অ্যান্ড দেন দের ইজ অ্যানাদার চ্যাপ্টার দ্যাট ইজ চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11-এ আমাদের আছে they're not opening. চ্যাপ্টার 11-এ আমাদের উই হ্যাভ লাইক ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, হ্যাঁ, স্ট্র্যাটেজিস কী কী আছে, নেট প্রেজেন্ট ভ্যালু, ডেপ্ট ফাইন্যান্সিং, ট্যাক্স ক্যাশ ফ্লো। সো এটাও খুব একটা বেশি না, এখানে দেয়ার আর ফিউ সামস।
তো এখানে আমরা এই সামসগুলো করবো, দেখবো যে অ্যাকচুয়ালি হোয়াট আর দোজ সামস অ্যাকচুয়ালি। সো এই সামসগুলো আমরা দেখে উই উইল অ্যাকচুয়ালি কমপ্লিট দ্যাট। That is investment analysis and taxation of income properties. So তো এখান থেকে আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 11, সো দ্যাট উইল বি কভারিং ইন দ্যাট উই উইল বি কভারিং ইন দ্য নেক্সট ক্লাস। তো এখান থেকে করে হবে ওকে। একটা জিনিস যদি আমরা একটু দেখি, রিয়েল এস্টেট ভ্যালুয়েশন। Acha. So this is the end of our class today. So we will be